হ্যাঁ, তাহলে শুরু করি আমরা আমাদের আমেরিকান লিটারেচার, যেটা ফিকশন এবং ড্রামার। দ্বিতীয় টপিক হচ্ছে দ্য হেইরি অ্যাপ। লিখেছেন ইউজিন ও নেই। আর লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর। ওনেইল ইজ দ্য আমেরিকান প্লেরাইট হু স্যাটারাইজড দ্য এক্সিস্টিং কমার্শিয়াল সোসাইটি। ওনেইল হচ্ছেন একজন আমেরিকান প্লেরাইট, যিনি তৎকালীন যে কমার্শিয়াল সোসাইটি, অর্থাৎ পুরো বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ঊর্ধ্বগামিতা হলো বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো, এইটাকে স্যাটারাইজ করার জন্য তিনি এই লেখাটি লিখেছিলেন। His father was an actor and he used to travel through the country for acting purpose. তার পিতা ছিলেন একজন অ্যাক্টর, অভিনেতা। আর এর কারণে তার পিতা দেশের বিভিন্ন জায়গায় অ্যাক্টিং করে বেড়াতো, সাথে সাথে তার পরিবারকেও সেখানে যেতে হতো। So the whole family frequently traveled from one place to another and stayed in the hotel together. আর এ কারণেই পুরো পরিবার তার পিতার সাথে যাতায়াত করতে করতে তারা সবসময় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতো এবং বেশিরভাগ সময় তাদেরকে হোটেল রুমে থাকতে হতো। হি ওয়াজ born in a hotel room and died in a hotel room too. তিনি একমাত্র কবি যিনি হোটেল রুমেই জন্মগ্রহণ করেছেন এবং হোটেলেই তার মৃত্যু হয়েছে। Through his frequent travels, he became a keen observer of human psychology. আর তিনি এই যে পুরো দেশব্যাপী মানে ভ্রমণ করতেন, এর মাধ্যমে তিনি পুরো সমাজের একজন কিন অবজারভার, সূক্ষ্ম পরিদর্শনবিদ হয়ে ওঠেন। আর যেটা বিশেষ করে মানুষের সাইকোলজিতে কাজে লাগে, মানুষ কেমন, কোন সমাজের কিভাবে তারা আচরণ করে, এইটাতে তিনি একদম দক্ষ হয়ে ওঠেন। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দিস ড্রামা? এই ড্রামাটিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ইফেক্ট, সেটা কি? আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য রাইজ অফ ক্যাপিটালাইজেশন প্রভোকড দ্য এমার্জেন্স অফ দ্য ওয়েলদি ক্লাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এর ক্যাপিটালাইজেশনের যে উত্থান হলো, এইটার ফলে পুরো বিশ্বব্যাপী ওয়েলদি ক্লাস মানে ধনীদের সংখ্যা বাড়তে এটা প্রলুব্ধ করলো বা উস্কে দিয়েছিল। যে যে যার মতো সম্পদ আহরণ করে, সম্পদের মানে মালিকানা হয়ে, সম্পদ কুক্ষিগত করে নিজেদেরকে ধনী বানিয়ে ফেলতো, আর আরেক শ্রেণী দেখা যাচ্ছে তারা দরিদ্র হয়ে যাচ্ছিল দিন দিন। Industrialization brought a financially developed society, but the opposite picture is always under the shadow of darkness. ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে সমাজ ব্যবস্থা, সেটা দিন দিন ফিনান্সিয়ালি উন্নত হচ্ছিল। আবার ঠিক অপোজিটে যে অপোজিট পিকচারও দেখা যায়, যে অন্য স্থানে গিয়ে যে দরিদ্র কোষাঘাতে মানুষরা দিন দিন আরো জর্জরিত হচ্ছিল, এইটা আরো বেশি বাড়তেছিল। দ্য রিপারেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইজ ফোকাসড ইন দিস ড্রামা। আর যে ওয়ার্কিং ক্লাস পিপল, শ্রমিক শ্রেণীর লোকেদের যে হাহাকার, দুঃখ, কষ্ট, দুর্দশা, এগুলো মূলত এই গল্পটিতে ফোকাস করা হয়েছে। দ্য থট প্রসেস অফ হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস ইজ প্রেজেন্টেড ইন দিস ড্রামা। এই যে দুই শ্রেণী, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ক্যাপিটালাইজেশন এটা ছড়িয়ে পড়লো, তখন দুই শ্রেণীর উদ্ভাবন হয়েছিল মানুষের মধ্যে। সেটা হচ্ছে হ্যাভস, রিচ পিপল, অ্যান্ড হ্যাভ নট, এরা হচ্ছে দরিদ্র পিপল। আর এদেরকে মূলত এই ড্রামায় উপস্থাপন করা হয়েছে। দ্য স্ট্রাগল বিটুইন দ্য টু ক্লাসেস ইজ প্রেজেন্টেড বাই দ্য মেইন ক্যারেক্টার। এই দুই শ্রেণীর লোকেদের মধ্যে যে স্ট্রাগলটা বা কম্পারিজন, এইটাকে এই মেইন ক্যারেক্টার ইয়াং এর দ্বারা উপস্থাপন করা হয়েছে। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, টু গ্রুপস ওয়ার ক্রিয়েটেড। সেকেন্ড ওয়ার্ল্ড এর পরে দুইটা গ্রুপ সৃষ্টি হয়েছিল, একটা হচ্ছে হ্যাভস অ্যান্ড হ্যাভস নট, ধনী এবং দরিদ্র। দ্য হ্যাভস গ্রুপ ওয়াজ রিচ অ্যান্ড দ্য হ্যাভস নট গ্রুপ ওয়াজ পুয়ার। এই হ্যাভস গ্রুপ এরা ছিল ধনী শ্রেণীর, আর হ্যাভস নট এরা ছিল দরিদ্র। দ্য হ্যাভস নট গ্রুপ ওয়ার নট স্যাটিসফাইড উইথ দেয়ার ডিজায়ার। আর হ্যাভস নট গ্রুপ যারা দরিদ্র শ্রেণী ছিল, এদের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা মৌলিক চাহিদাগুলো পূরণ হতো না, এতে করে তারা খুব হতাশায় ভুগত। দে ডিড নট গেট এ জব অ্যান্ড দেয়ার ফিনান্সিয়াল কন্ডিশন ওয়াজ ভেরি পুয়ার। তারা ন্যূনতম যেটা মজুরি, মানুষের মৌলিক চাহিদা আয় হয় যেটা থেকে, এমন ধরনের জব তারা পেত না। আর এভাবে তারা দিনে দিনে ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে দরিদ্র হয়ে যাচ্ছিল। ফর দ্যাট রিজন দে ওয়ার মেন্টালি ডিপ্রেসড অ্যান্ড ভেরি অ্যাংরি। আর এর কারণেই তারা মানসিকভাবে হতাশায় ভুগছিল এবং ধীরে ধীরে রাগান্বিত একটা ভাব তাদের মধ্যে বিরাজ করতেছিল। টাকা না থাকলে, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ না হলে মানুষের মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হোয়াট টাইপ অফ ড্রামা ইজ ইট? এটি কি ধরনের ড্রামা? ইট ইজ আ সোশ্যাল স্যাটায়ার হুইচ ইজ অলসো কল্ড ট্র্যাজেডি অফ হিউম্যান আইডেন্টিটি।
এটা একটি সোশ্যাল স্যাটায়ার। এইটাকে, এই স্যাটায়ারের পাশাপাশি যে ট্র্যাজেডি ট্র্যাজেডি অফ হিউম্যান আইডেন্টিটি, অর্থাৎ মানুষ যে তার আত্মপরিচয় হারিয়ে ফেলেছে, এইটারও ট্র্যাজেডি হিসেবে বলা হয়ে থাকে। হোয়াট আর দ্য থিমস অফ দ্য ট্র্যাজেডি? এই ট্র্যাজেডির থিম গুলো কি? দ্য রিপারেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে ওয়ার্কিং ক্লাস পিপলদের মধ্যে একটা হাহাকার হতাশা বিরাজ করতেছিল, এইটাই উপস্থাপন করা হয়েছে। রেসিয়াল ডিজেনারেশন এবং জাতিগত যেই বিভেদ বা অবনতি, এইটাই হচ্ছে এই গল্পের থিম। লস অফ আইডেন্টিটি, আত্মপরিচয় হারিয়ে ফেলা। লস অফ দ্য সেন্স অফ বিলঙ্গিংনেস, এবং নিজেদের মধ্যে যে ঐক্য ছিল সেইটাও হারিয়ে ফেলা। এখন আমরা ক্যারেক্টার গুলো জেনে নিব। মেইন ক্যারেক্টার হচ্ছে ইয়াং। ক্যারেক্টার জানার আগে আমি ছোট করে গল্পটা বলে নিই। তাহলে ইয়াং একজন ওয়ার্কার, যে তার সহকর্মী নিয়ে একটি জাহাজে কাজ করত। আর তারা বিশেষ করে কয়লার যেই স্টক হোল ছিল, যেখানে কয়লা দেওয়া হতো ইঞ্জিনে, সেইখানে চাকরি করত, তাদের কাজ ছিল। তো সে ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে কাজের সন্ধানে গিয়ে জাহাজটিতে চাকরি নেয়। তো এরপরে থেকে সে জাহাজেই জব করে। কিন্তু তার এই বাহ্যিক যে দুনিয়া বা পৃথিবীর যে চাল চলন, সমাজ ব্যবস্থা, এটা সম্পর্কে সে খুব বেশি অবগত ছিল না। তার জাহাজেই মানে ঘর, জাহাজেই বাড়ি, জাহাজেই সবকিছু। তো তার যারা সহকর্মী ছিল তারা অনেকেই তার সাথে খুব আনন্দেই দিন কাটাচ্ছিল, গান গেয়ে অবসর সময়ে ড্রিঙ্কস করে, তারপর চিল্লাচিল্লি করে। তো এরম ভাবে সে কাজ করতে করতে এক প্রকার তারা খুব সুখেই দিন কাটাচ্ছিল। তো এমন সময় এই যে মিলড্রেড ডগলাস নামক একজন মেয়ে, যার পিতা ছিল খুব ধনী একজন ব্যবসায়ী, অর্থাৎ দেশের একজন বিখ্যাত স্টিল কোম্পানির মালিক। তো মেয়ে মিলড্রেড ডগলাস লেখাপড়া করে তার যে থিসিস ছিল, সেইটার বিষয়বস্তু ছিল হচ্ছে গরিবদের জীবনযাপন। তো গরিব মানুষরা কিভাবে জীবনযাপন করে, এটা সে নিজের চোখে দেখার জন্য এবং পাশাপাশি দরিদ্রদেরকে হেল্প করার জন্য সেই প্রজেক্ট হাতে নেয়। তো এর জন্য সে তার আন্টিকে সাথে নিয়ে এই জাহাজে আসে, যেখানে ইয়াং তার সহকর্মীদেরকে নিয়ে কাজ করতেছিল। তো এসে সে সবকিছু দেখে বিবেচনা করে হচ্ছে জাহাজের যেই ইঞ্জিনিয়ার ছিল তাকে বলে, আমি জাহাজের স্টক হোলে যেতে চাই, ওখানে গিয়ে নিজের চোখে দেখতে চাই যে তারা কিভাবে ইঞ্জিনে কয়লা ঢালে এবং তাদের জীবন ব্যবস্থা কেমন। তো এটা দেখার জন্য যায়। আর এর পূর্বে ওই যে ইঞ্জিনিয়ার ছিল, সে সবসময় শ্রমিকদেরকে একরকম মানসিক টর্চার করতো তাদের কাজ ঠিক মতো করার জন্য। বিভিন্ন সময় হুইসেল বাজিয়ে তাদেরকে ডিস্টার্ব করতো, বিভিন্ন ভাবে অর্ডার করতো। তো এটা শুনে ইয়াং খুবই রাগান্বিত হয়ে থাকতো। তো ইয়াং যখন কাজ করতেছিল, আহ ইঞ্জিন রুমে তো অবশ্যই গরম, আর তারা ছিল শারীরিকভাবে খুবই সুঠাম দেহের অধিকারী এবং তারা ছিল ব্ল্যাক পিপল। তো এই ইঞ্জিনের গরমে তাদের শরীর একদম ঘেমে জর্জরিত হয়ে গিয়েছিল, মানে ঘাম শরীর বয়ে বয়ে পড়তেছে। এরকম ভাবে যখন হঠাৎ করে ইঞ্জিনিয়ার নেমে গেল নিচে, তো বাকি ওয়ার্কাররা এটা দেখে কাজ অফ করে দিল। তখন ইয়াং তাদের সহকর্মীকে ধমক দিয়ে বলে, এই তোমরা কেন কাজ অফ করলে? এরপরে সে পিছে ফিরে দেখে যে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে। তো ইঞ্জিনিয়ারকে দেখে সে খুব রাগান্বিত হয়ে একটা ধমক দিতে যায়। আর ওই ইঞ্জিনিয়ারের পেছনে যে আবার ওই মেয়েটা মিলড্রেড ডগলাস লুকিয়েছিল, এটা আর খেয়াল করেনি। তো যখন ওই ইঞ্জিনিয়ারের পেছন থেকে ওই মেয়ে মিলড্রেড ডগলাস বেরিয়ে আসে, আর ওই ইয়াংকের এমন ভয়ানক মুখভঙ্গি বা চেহারা আকৃতি দেখে সে একরকম ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে একটা উক্তি দেয় যে, ও ফিল দি বিস্ট। তো এই উক্তিটা দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তো এই যে ও ফিল দি বিস্ট, নোংরা জন্তু, বা এই টাইপ একটা অর্থ প্রকাশ করে এই রিমার্কের দ্বারা। এটা শুনে ইয়াং খুব হতাশায় ভোগে, এবং তার যারা সহকর্মী ছিল, ওই যে প্যাডি, তারপর লং, এরা বিভিন্ন ভাবে তাকে উস্কানি দেয় যে আমাদেরকে আসলে এইভাবে অপমানজনক মন্তব্য করে, আমরা কি আসলে মানুষ না, আমাদের আইডেন্টিটি কি? তো এইটা খোঁজ করার জন্য জাহাজ যখন গিয়ে আবার নিউ ইয়র্কে নোঙর করে, তখন তারা একটা শহরে গিয়ে ফিফথ এভিনিউ নামক একটা জায়গায়, মানে যেখানে আবাসিক এলাকা, সেখানে গিয়ে তারা কিছু মানুষের সাথে মানে একরকম ঝগড়া করে বিবাদ করে ফেলে। তো এতে অনেক মানুষেরই প্রবলেম হয়, কেউ বাস মিস করে অফিসের জন্য, বা অনেকেরই হাতে থাকা জিনিস পড়ে যায়। এটা শুনে সে পুলিশকে ফোন দেয়, তখন ইয়াংকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর সে জেলে থাকা অবস্থায় 1 মাসের একরকম তার শাস্তি হয়। তো জেলে থেকে যে বিভিন্ন আসামিদের সাথে তার পরিচয় হয়, তাদের সাথে তার সমস্যাগুলো শেয়ার করে, সে কি পরিস্থিতিতে এখানে এসেছে। তো ওই কয়েদিরা তাকে পরামর্শ দেয়, ঠিক আছে তুমি এখান থেকে বের হওয়ার পরে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স যে একটা
সংগঠন আছে, সেখানে গিয়ে তুমি তাদের সাথে দেখা করো, তোমাকে তারা হেল্প করবে। তো ইয়াং ওখান থেকে বের হয়ে যখন ওই শ্রমিক সংগঠনে গিয়ে তার সম্পর্কে সবকিছু বলে, এবং সে ওই বড় লোকেদের প্রতি, বিশেষ করে ওই যে মিলরেটের বাবা, তার প্রতি যে একটা বদলা নিতে চায়, এটা খুলে বলার পর সেখানকার যা শ্রমিক সংগঠনের নেতা, তারা ইয়াংকে অপমান করে বের করে দেয়। কারণ যারা সংগঠন তারা কখনোই শ্রমিকদের সুযোগ সুবিধা দেখে না, তারা ওই বড় লোকের কাছ থেকেই ভালো পরিমাণ টাকা পয়সা নিয়ে তারা ওদের অনুসারী হয়ে কাজ করে। তো এরপরে সেখান থেকে তাকে বের করে দেয়। এভাবে সে ঘুরতে ঘুরতে নিজের মানে আত্মপরিচয় আর মানে হতাশায় ভুগতে ভুগতে নিজের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে ভোগে। এরপরে সে একটি চিড়িয়াখানায় গিয়ে দেখে যে একজন গরিলা চিড়িয়াখানার ভেতরে। তো সে মনে করে যে আসলে এর সাথে আমার বলা উচিত আমার দুঃখগুলো, আমার শারীরিক গঠনের সাথে এটাও অনেকটা মিল আছে। তো এইভাবে সে ওই ভেতরে চলে যায়, খাঁচার ভেতরে। তারপরে গরিলা তাকে বুকের সাথে চাপ দিয়ে তার পাঁজরের হাড়গোড় ভেঙে ফেলে এবং এক পর্যায়ে সে মারা যায়। তো এইভাবেই এক পর্যায়ে গিয়ে আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে এই গল্পের শেষ হয়ে যায়। তো এখানে আরো কথা আছে যে এই যে শ্রমিক সংগঠন, এটা ক্রিটিসাইজ করা হয়েছে। মূলত এই সংগঠনের কাজ হচ্ছে কি শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে সহযোগিতা করা, কিন্তু তারা কি করে, দেখা যায় যে তারা ওই যারা কারখানার মালিক বা বড় বড় ব্যবসায়ী তাদের কথা মতো তারা হয়তো অর্থ কিছু নিয়ে তাদের হয়ে কাজ করে, শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য খুব একটা কিছু করে না। এটা সব জায়গাতেই আমি নিজেও এমন কিছু ফেস করছি, যে এই শ্রমিক নেতারা, আবার অনেক সিনেমাতেও দেখবেন যে শ্রমিকরা যখন আন্দোলন করে নেতারা গিয়ে আশ্বাস দেয় ঠিক আছে সমস্যা হবে, ওই নেতারা যখন আবার মালিকদের সাথে মিটিং করে তখন বড় পরিমাণ একটা সুযোগ সুবিধা অ্যামাউন্ট নিয়ে ওরা ওইটা মীমাংসা করে দেয়, অথচ শ্রমিকরা তাদেরকে বিশ্বাস করে তাদেরকে নেতা বানায়। এই টাইপ অনেক ক্রিটিসাইজ করা হয়েছে এই গল্পের মধ্যে। তো ইয়াং কামস ফ্রম ইয়াংকি হুইচ মিনস এ সিটিজেন অফ দ্য নিউ ইংল্যান্ড স্টেটস। ইয়াং এসেছে ইয়াংকি থেকে, যার অর্থ হচ্ছে নিউ ইংল্যান্ড স্টেটের একজন সিটিজেন, নাগরিক। ইয়াং ইজ দ্য শর্ট ফর্ম অফ ইয়াংকি। ইয়াং হচ্ছে ইয়াংকির শর্ট ফর্ম। হি ইজ দ্য মেইন ক্যারেক্টার, সে হচ্ছে প্রধান চরিত্র। হি ইজ এ ইয়ং এনার্জেটিক ওয়ার্কার হু ইজ স্যাটিসফাইড উইথ হিজ ওন লাইফ অ্যান্ড ওয়ার্ক। সে একজন ইয়ং এনার্জেটিক ওয়ার্কার, শ্রমিক, যে তার নিজের জীবন নিয়ে খুবই স্যাটিসফাইড, সন্তুষ্ট, এবং পাশাপাশি তার যে কাজ সেটা নিয়েও সে খুশি বা সন্তুষ্ট। বাট এ পার্টিকুলার ইনসিডেন্ট শ্যাটার্ড হিজ লাইফ অ্যান্ড ড্রিম। কিন্তু পার্টিকুলার একটি ইনসিডেন্ট তার জীবনের, তার স্বপ্নের 12টা বাজিয়ে দেয়। হি এনজয়েড হিজ লাইফ উইথ ফ্রেন্ডস বাই ড্রিঙ্কিং অ্যান্ড গসিপিং। সে তার যে কো ওয়ার্কার ছিল, সহকর্মীরা, তাদেরকে নিয়ে আনন্দ বিনোদনের মধ্যেই ড্রিঙ্কিং করে, গসিপিং করে তার দিন কাটাচ্ছিল। হি রিপ্রেজেন্টেড দ্য লোয়ার ক্লাস ওয়ার্কার ইন সোসাইটি। আর ইয়াং এই সমাজে যে লোয়ার ক্লাস ছিল তাদেরকেই উপস্থাপন করেছে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে পেডি। হি ইজ এ কো ওয়ার্কার অফ ইয়াং, সে হচ্ছে ইয়াং এর সহকর্মী। হি ইজ দ্য পার্সন হু মেড কনসাস ইয়াং অ্যাবাউট দ্য ডিসক্রিমিনেশন অফ দ্য ওয়েলদি ক্লাস। ইয়াং হচ্ছে সেই ব্যক্তি, প্যাডি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ইয়াংকে যেই সামাজিক বৈষম্য, উঁচু নিচু যে ডিসক্রিমিনেশন, এইটা সম্পর্কে ইয়াংকে সতর্ক করেছিল। এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে লং। হি ইজ অ্যানাদার কো ওয়ার্কার অফ ইয়াং, সেও ইয়াংকের একজন কো ওয়ার্কার। হি ইজ অলসো কনসিয়াস অ্যাবাউট দ্য অপারেশন অফ দ্য ওয়েলদি ক্লাস। সেও এই যে ধনী শ্রেণীর লোকেদের যে শোষণ সেটা সম্পর্কেও সচেতন ছিল। বাট হিজ রিয়াকশন ইজ নট লাইক প্যাডিস। কিন্তু তার রিয়াকশন প্যাডির মতো ছিল না, অর্থাৎ প্যাডি যেভাবে ইয়াংকে উস্কে দিয়েছিল যে আমাদের বদলা নেওয়া উচিত, কেন আমাদেরকে ধনী শ্রেণীরা এইভাবে শোষণ করবে, আমাদের আত্মপরিচয় নিয়ে কথা বলবে, কিন্তু লং এই ব্যাপারে ইয়াংকে কখনোই উস্কে দেয়নি বা কোনো মন্তব্য করেন। দ্য ক্যাপিটালিস্ট ক্লাস ফোর্স দ্য ওয়ার্কার টু বিকাম স্লেভ। আর এই ক্যাপিটালিস্ট যে শ্রেণী ছিল তারা মানুষদেরকে, ওয়ার্কারদেরকে স্লেভ বানাতে এরা ফার্স্ট স্টেপ নিত। এরপর নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিলড্রেড ডগলাস। হি ইজ অ্যান ইন্টারেস্টিং ফিমেল ক্যারেক্টার। সে একটি ইন্টারেস্টিং ফিমেল ক্যারেক্টার হু রিপ্রেজেন্টস ইয়ং ফ্যাশনেবল আপার ক্লাস সোসাইটি। আর যে কিনা এই যে ইয়ং ফ্যাশনেবল আপার ক্লাস সোসাইটি, উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবারকে বা সোসাইটিকে উপস্থাপন করেছেন। শি ইজ দ্য ডটার অফ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সে হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। আর ফাদার ইজ দ্য প্রেসিডেন্ট অফ নাজারেথ স্টিল কোম্পানি। তার পিতা হচ্ছে নাজারেথ স্টিল কোম্পানির একজন প্রেসিডেন্ট। এটা ব্রিফ কোশ্চেন আসে। শি ক্যারিড ব্লু ব্লাড ডিউ টু হার অ্যারিস্টোক্রেটিক বার্থ। সে তার এই অ্যারিস্টোক্রেটিক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ কারণে ব্লু ব্লাডের অর্থাৎ আভিজাত্যের প্রতীক বহন করে।
She completed her education and now she was doing her PhD on the affairs of workers. সে তার লেখাপড়া কমপ্লিট করেছে আর এখন সে এই যে ওয়ার্কারদের অ্যাফেয়ার, তাদের যে দৈনন্দিন জীবন যাপন ভালো মন্দ এটার উপরে সে থিসিস করতেছে। ফর দ্যাট পারপাস শি ভিজিটেড দ্য শিপ উইথ হার আন্ট, আর এই উদ্দেশ্যেই তার আন্টিকে নিয়ে সেই জাহাজটি সে ভিজিট করতে যায়। শি ওয়ান্টেড টু হেল্প দ্য পোর বাট ওয়াজ টেরিফাইড বাই দেয়ার লুকস। সে গরিবদেরকে হেল্প করতে চাইতো কিন্তু তাদের যে লুক ছিল সেইটা দেখে সে ভয় পেত। শি ইজ দ্য হিপোক্রিটিক্যাল সোশিয়ালিস্ট ইন দ্য ড্রামা। সে হচ্ছে এই ড্রামাটিতে যে কুটিলপূর্ণ সোশিয়ালিস্ট, বা যে যারা এক প্রকার ভণ্ডামি করে থাকে এই সমাজ সেবার নামে, সে হচ্ছে তাদের একজন প্রতীক। এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে রডিন। দ্য ক্যারেক্টার অফ রডিন ইজ মেনশন ইন দ্য ড্রামা বাট হি ডিড নট অ্যাপিয়ার ইন দ্য অ্যাকশন। ক্যারেক্টার রডিন নামের এই ক্যারেক্টারটির কথার উল্লেখ থাকলেও তার উপস্থিতি নেই এই ড্রামাতে। হি ওয়াজ এ ফেমাস ফ্রেঞ্চ স্কাল্পটর। তিনি ছিলেন একজন বিখ্যাত ফ্রেঞ্চ স্কাল্পটর, ভাস্কর। হি ওয়াজ আনকনভেনশনাল ইন হিজ আর্ট অ্যান্ড স্যাটারাইজ দ্য সোসাইটি। তিনি তার যে আর্ট, চিত্রশিল্পী, এতে তিনি একজন পারদর্শী ছিলেন এবং তিনি এই সমাজকে স্যাটারাইজ করেছেন। IWW স্ট্যান্ডস ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি ব্রিফ কোশ্চেনে আসে। ফুল ফর্ম কি? IWW। ইট ইজ এ লেবার অর্গানাইজেশন দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন শিকাগো। এটি একটি লেবার অর্গানাইজেশন যেটা শিকাগোতে অবস্থিত। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিমার্ক ফিল্দি বিস্ট? এই ফিল্দি বিস্ট এই শব্দটির সিগনিফিকেন্স কি? A 20-year-old girl of rich class uttered this phrase for young. 20 বছর বয়সী একজন ধনী মেয়ে বা নারী ইয়াংকে উদ্দেশ্য করে এই শব্দটি উচ্চারণ করেছিল। while visiting the ship, যখন ওই মেয়েটি ওই জাহাজটিতে ভিজিট করতে গিয়েছিল। in the stock hall the workers were busy and young was their leader. স্টক হলে ওয়ার্কাররা ব্যস্ত ছিল কারণ সবসময় কয়লা দিতে হচ্ছিল, নয়তো ইঞ্জিন অফ হয়ে যাবে। আর ওই শ্রমিকদের সর্দার ছিল বা ইয়াং। The engineer blows a whistle from time to time to remind the workers about their hard work. ইঞ্জিনিয়ার মিনিটে মিনিটে হুইসেল বাজিয়ে তাদেরকে তাদের হার্ড ওয়ার্কের কথা স্মরণ করিয়ে দিত। ইয়াং burst out angrily and told the engineer to calm down so that he could murder him. আর এতে করে ইয়াং খুবই বিরক্ত হচ্ছিল আর সে চিৎকার করে এটা বলতেছিল, তুমি নিচে আসো, আমি তোমাকে মার্ডার করবো। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট মিল্ড্রেড কেম ডাউন উইথ দ্য ইঞ্জিনিয়ার বিহাইন্ড হার। আর ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে মিল্ড্রেড ডগলাস ইঞ্জিনিয়ারের পিছনে পিছনে এই স্টক হলে গিয়ে পৌঁছে। ইয়াং ডিড নট নোটিস হার অ্যাপ্রোচ অ্যান্ড হি কন্টিনিউড টু শাউট এগেইনস্ট দ্য ইঞ্জিনিয়ার। আর মিল্ড্রেড ডগলাস যে ইঞ্জিনিয়ারের পেছনে পেছনে এসেছে এটা সে খেয়াল করেনি, আর তাই ইয়াং এই ইঞ্জিনিয়ারের প্রতি চিৎকার করছিল। When suddenly he turned his face toward her, he was surprised and terrified by the brutality of Young. আর যখন সে হঠাৎ করে তার ফেস তার দিকে ঘোরাইলো বা ঘুরিয়েছিল, তখন মিল্ড্রেড ডগলাস তার যে ভয়ানক ব্রুটালিটি ফেস দেখে, ইয়াংকের ফেস দেখে, she thought of him as a gorilla and fainted before swing. এই মিল্ড্রেড ডগলাস ইয়াংকে একজন গরিলা ভেবেছিল আর তার অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে she remarked, "Oh filthy beast" at him. ইয়াংকে উদ্দেশ্য করে ও ফিল্দি বিস্ট এই রিমার্কটি সে করেছিল। This single remark shattered the world of allusion to Young, and it is the turning point of Young's life. আর এই যে সিঙ্গেল রিমার্ক করলো, ছোট্ট একটি কথা বললো ইয়াংকে উদ্দেশ্য করে, এইটাই ইয়াংকের যে জীবন ছিল, পৃথিবী স্বপ্নের পৃথিবী ছিল, সেইটাকে ধ্বংস করে দিয়েছিল। আর এটাই ছিল মূলত ইয়াংকের জীবনের টার্নিং পয়েন্ট। হি সাফার্ড ফ্রম অ্যান আইডেন্টিটি ক্রাইসিস অ্যান্ড ওয়াজ আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর এরপরে ইয়াং আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, অর্থাৎ নিজের যে পরিচয়, আত্মপরিচয়হীনতায় ভুগছিল। আর এরপরে সে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। উইথ দ্য অ্যাডভাইস অফ প্যাডি হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য ওয়েলদি ক্লাস। আর প্যাডির অ্যাডভাইস মতে সে এই ওয়েলদি ক্লাসকে রিভেঞ্জ নিতে চেয়েছিল। মোস্ট অফ দেম হু লিভড অন ফিফথ অ্যাভিনিউ। আর ওই সমস্ত ওয়েলদি ক্লাসকে সে মানে প্রতিহত করতে চেয়েছিল বা তাদেরকে বদলা নিতে চেয়েছিল, বিশেষ করে যারা ফিফথ অ্যাভিনিউ নামক জায়গায় বসবাস করত।